এই দেশ আমাদের শ্রমে ঘামে আমরা সম্পদ তৈরি করি, একদল দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের নেতা, ক্ষমতাসীন নেতা, তারা সম্পদের পাহাড় করবেন অথবা দেশ থেকে সম্পদ পাচার করবেন। এইটা আমরা দেখতে চাই না। দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্য দুঃশাসন, এবং দুঃশাসনকে একটা আইনরূপ দেওয়ার জন্য তাদের ইচ্ছামতো নির্বাচন। ফলে একটা হাত ধরাধরি করে চলেছে আরেকটার, যে দুর্নীতিটা ছিল প্রধান, দুঃশাসন ছিল তার উপায়, এবং নির্বাচন ছিল তাকে লেজিটিমেট করার একটা বিষয়। সে কারণে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এই দাবিটাও এসেছিল, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হোক, একটা জবাবদিহিমূলক ব্যবস্থা থাকুক, যারা ক্ষমতায় থাকবেন তারা জনগণের কাছে জবাবদিহি করবেন। 5 বছর পর পর নির্বাচন হলে অন্তত জনগণের সামনে তাদের বলতে হবে 5 বছর আগে কি ছিলেন এবং 5 বছর পরে কি হয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু যদি কেউ একবার ভেবে নেয় যে 5 বছর যেভাবে নির্বাচনের নামে ক্ষমতায় ছিলাম, পরের 5 বছরও আমি থাকতে পারবো, এবং প্রয়োজনে তারপরের 5 বছরও থাকতে পারবো, এবং কখনো কখনো 2041 সাল পর্যন্ত থাকতে পারবো, তখন তাদের আর জবাবদিহিতার জায়গাটা ছিল না। সে কারণে আমরা জবাবদিহিতার একটা জায়গা তৈরি করতে চেয়েছিলাম। আমাদের এই আন্দোলনে সামনের কাতারে এসে দাঁড়িয়েছিল ছাত্ররা। ছাত্ররা আসলে কী চেয়েছিল? ছাত্ররা কিন্তু এই বৈষম্যমূলক ব্যবস্থাটার অবসান চেয়েছিল। কারণ ছাত্ররা আমাদের এখানে বারবার সমস্ত আন্দোলনের সামনের কাতারে এসে দাঁড়ায়। সেটা 52 ছাত্র ভাষা আন্দোলনেও ছাত্ররা সামনের কাতারে ছিল, 62 ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলনেও ছাত্রের সামনের কাতারে ছিল, 69-এর গণঅভ্যুত্থানের সময়ও সামনের কাতারে ছাত্ররা, এমনকি 71 সালের মুক্তিযুদ্ধের সময়ও ছাত্রদের একটা ভূমিকা ছিল, 90-এর গণঅভ্যুত্থান যে সময় আমি ছিলাম যখন, আমরা সেখানেও ছাত্রদের একটা ভূমিকা, এমনকি 2007 সালে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেটার অবসান ঘটানোর ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠকে কেন্দ্র করে যে আন্দোলন, সেখানেও ছাত্ররা, এবং সর্বশেষ 2024-এর আন্দোলনে যে ছাত্রদের একটা মানে সাহসী অংশগ্রহণ, এবং সেই অংশগ্রহণের সঙ্গে গোটা দেশের সমস্ত স্তরের মানুষের যে নেমে আসা, এগুলো কিন্তু বোঝায় যে মানুষ এখনও ভরসা করে। এই ছাত্ররাই ক্রাইসিস আসলে, দুঃসময় আসলে ছাত্ররাই আমাদের জায়গা। ছাত্রদের কাছে আমরা চাইব, ছাত্রদের কাছে আমরা প্রত্যাশা করব। কিন্তু গত 9 মাসের পরে এখনও কিন্তু ওই ভরসার জায়গাটা কি আমরা দেখতে পাচ্ছি? এটা কেন পাইনি, এটার একটা বিষয় হওয়া দরকার, বিবেচনা হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। ভরসার জায়গা থেকেই কি বিএনপি মহাসচিবের মন্তব্য? 2 নম্বর হচ্ছে ভরসাটা কিভাবে তৈরি হবে। আমরা শুধুমাত্র চেহারা বদল হলেই তো কারো চরিত্র বদল হয় না। কেউ ক্ষমতায় থাকলেই তিনি যে গণতান্ত্রিক হবেন এমন কোনো বিষয় না। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ব শর্তগুলো কি কি? একটা গণতান্ত্রিক মানে সংস্কৃতি যেমন চর্চা করা দরকার, ঠিক তেমনি জবাবদিহিতার জায়গাটা হওয়া দরকার। যদি অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকতে থাকেন, তার পিছনে যতই জনসমর্থন থাকুক না কেন, এই জনসমর্থনই কখনো কখনো তাকে জনবিরোধী কাজে ভূমিকা পালন করায়। যেমন ধরুন 2008 সালের যে নির্বাচনটা হয়েছিল, আপাত দৃষ্টিতে মনে হয় যে আওয়ামী লীগ তো সেই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন, কিন্তু ওই জনসমর্থন তাকে কিন্তু 2014 সালের নির্বাচনের দিকে নিয়ে গেছে। সে মনে হয় আমার পিছনে তো লোক আছে, আই এম দ্য স্টেট, আমার চাইতে বড় দেশপ্রেমিক কে আছে, আমার চাইতে দেশকে কে বেশি ভালোবাসে, এই রকম কথাগুলো তখন এমন একটা অহমিকার জায়গা তৈরি করে এবং অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার মানসিকতা তৈরি করে, খুব অজান্তে ছোট ছোট ফ্যাসিস্ট তৈরি হতে থাকে তখন। এই জন্য আমরা মনে করি ফ্যাসিস্ট কোনো ব্যক্তি না, এটা একটা পদ্ধতি। পুঁজিবাদী ব্যবস্থায় যেমন শোষণ করে, মানে বড় পুঁজি ছোট পুঁজিকে গ্রাস করে ফেলে, ক্ষমতার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রেও যাদের ক্ষমতা বেশি তারা ছোট ছোট পকেট যারা আছে, ছোট ছোট আন্দোলনের শক্তি আছে, তাদেরকেও তারা নিয়ন্ত্রণ করে তারা নিজেরা একটা দানবীয় শক্তিতে রূপান্তরিত হয়। এই জায়গাটা তো আমরা বন্ধ করতে চেয়েছিলাম। সে কারণে আমরা চেয়েছিলাম যে নির্বাচনের একটা রোড ম্যাপ থাকুক, নির্বাচনের একটা প্রক্রিয়া চালু হোক, এবং আমরা অন্তত আমাদের মতো দল, বাসদের মতো দলগুলো আমরা বলেছিলাম যে এই নির্বাচনে কে জিতবে এটা জনগণের উপর ছেড়ে দেন, কিন্তু নির্বাচন কিভাবে হবে তার একটা প্রক্রিয়া চালু করুন। নির্বাচনে টাকার খেলা বন্ধ করেন, নির্বাচনে ধর্মের ব্যবহার বন্ধ করেন। এই যে বেহেস্তের টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে, যে আমার দলে করলে বেহেস্ত সুনিশ্চিত, এইরকম কথাগুলো বন্ধ করেন। মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি করবেন না। আর কি, নির্বাচনকে কখনো কখনো আঞ্চলিকতার প্রভাবমুক্ত করেন। আর নির্বাচন যেন কালো টাকা বৈধ করার অথবা কালো টাকা কাজে লাগানোর একটা সুযোগ পরিণত না হয়। এগুলো করে একটা নির্বাচন দেন, মানুষ যাচাই করুক, বাছাই করুক। মানুষ যদি ভুলও করে, মানুষকে ভুল করতেও দেন। এখন আমাদের প্রার্থী বাছাই করতে আমার ভুলও হয়ে যায়, ধরলাম ভুল হলো, মানুষকে ভুল করতে দিলেই তো মানুষ আবার শুদ্ধ পথে হাঁটবে। ফলে আমরা মনে করেছি যে এটা করা দরকার। আজকে যে আপনি কয়টা ঘটনা দেখলেন, তার মধ্যে দেখুন
এক যাত্রায় যদি দুই ফল হয় মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। চট্টগ্রামের মেয়রকে তাকে দায়িত্ব দেওয়া হলো, ঢাকার এটা হলো না কেন, এটা নিয়ে যেমন প্রশ্ন। ঠিক তেমন ধরুন এই অভিনয় করার কারণে যদি কাউকে বলা হয় যে তার বিরুদ্ধে মামলা হবে, তাহলে আবার গ্রেপ্তার হয়ে যাবে, তাহলে ওই একই ধরনের অভিনয় তো আরও একজনও করেছেন, তাকে ধরতে হচ্ছে না কেন? আর একটা বিষয় যদি ধরি, আচ্ছা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপির নেতাদের কারো বিরুদ্ধে 120টা মামলা, 130টা মামলা, কারো কারো নাকি 200টা পর্যন্ত মামলা আছে। মামলা মানে আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। 7 মাসের মধ্যেই মামলাগুলো সব জামিন পেয়ে গেল। তাহলে সেই দিন জামিন না দেওয়াটা নিশ্চয়ই বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। আবার আজকে যদি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার পরে কোনোভাবেই তার জামিন হবে না, কিন্তু তারপরে হঠাৎ করে আবার জামিন যখন হয়ে যায়, তখন মনে হয় এখনও কি তাহলে ঠিক বিচার হচ্ছে, নাকি বিচার ইশারায় চলে, অথবা জনমতের উপর তার একটা জনমতকে তোয়াক্কা করে, অথবা জনমত দ্বারা প্রভাবিত হয়। তাহলে কিন্তু আবার মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি হবে যে বিচারকে আমি নিরপেক্ষ দেখতে চেয়েছিলাম, সে বিচারটাও যদি নিরপেক্ষ না থাকে, প্রশাসনকে নিরপেক্ষ দেখতে চেয়েছিলাম, প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, পুলিশ এটা প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার কথা ছিল, তাকে যদি নিরপেক্ষ না দেখি, তাহলে ভবিষ্যতে নির্বাচনটাও বা কেমন করে নিরপেক্ষ হবে? এই নানা ধরনের বিতর্ক চলছে। এর মধ্যে শেষ কথাটা বলি, 3 মাস ধরে আন্দোলন করছে। গত ঈদের আগে তাদের টাকা দেওয়ার কথা ছিল টিএনজেডের, প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করতে করতে আজকে তাদের একদম যমুনার দিকেও মার্চ করতে হয়েছে। তাহলে সংবিধানের আমাদের 7-এর ক এবং খ দুটো বাতিল করতেই হবে। কারণ 7-এর ক এবং খ থাকলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুব বিপদের মধ্যে থাকবে। ফলে সংবিধানের এই সংশোধনীগুলোর ব্যাপারে তো একমত হওয়া দরকার। আগামীতে নির্বাচনে যারাই জিতবেন তারা মিলে পরবর্তী পার্লামেন্টে এগুলোকে তো আইনসম্মত করতে হবে। যদি কন্টিনিউটি অফ দ্য কনস্টিটিউশন সেটা করতে হয়, তাহলে একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে, অথবা যে কাজগুলো হয়েছে তাকে যদি আইনগত বৈধতা দিতে হয়, তাহলে একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে। আমার মনে হয় সেই দিকে যাওয়া দরকার, যাতে করে আমরা এটা বলতে পারি আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটিয়েছি। এক মিনিটে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এনসিপির যে স্থানীয় সরকার নির্বাচনের দাবি, তারা যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং এনসিপি স্থানীয় সরকার নির্বাচনটা চায়, আগে গণপরিষদও চায়, এই দুটি চাওয়া বিএনপির সঙ্গে কিন্তু সরাসরি বিরোধিতায় আছে। আপনি জানেন বিএনপির মতো একটি বড় দলের বিরোধিতায় এই দুই চাওয়ার ক্ষেত্রে আসলে কিভাবে হিসেব মিলবে? রাজনৈতিক দলগুলো চাওয়া সবসময় এক জায়গায় মিলবে এমন নাও হতে পারে। তো এটাই তো এই বিতর্কটা তো থাকবেই। কিন্তু যেটা বলতে হবে যে যদি আমি রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চাই, তাহলে জাতীয় নির্বাচন লাগবে। সে কারণে এই বিতর্কটা হতেই পারে যে কোনটা আগে হবে, জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে। আচ্ছা, স্থানীয় পরিষদ নির্বাচন যদি হয়, সেখানে নতুন দুটো সংকট তৈরি হতে পারে। একটা সংকট কি, স্থানীয় পর্যায়ে এমন কিছু মানুষের হাতে এমন কিছু টাকা পয়সা, এমন কিছু ক্ষমতা আছে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তারা একটা জাস্টিফিকেশনের জায়গায় চলে যাবেন। এইটা কি হতে দেওয়া যাবে কি না? 2 নম্বর হচ্ছে, গত নির্বাচনের সময় আওয়ামী লীগের একদলীয় ব্যবস্থায় যখন নির্বাচন ছিল, তখনও 5 ধাপে স্থানীয় সরকার নির্বাচন করতে গিয়ে প্রায় 100-3 মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে।